হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 7th of September, মানে হচ্ছে আজকে গণেশ চতুর্থী। তো ফার্স্ট টাইম আমি গণেশ চতুর্থীতে ব্যাঙ্গালোরে রয়েছি। জানি না এখানকার পুজো কিরকম হয়, তবে আশপাশ দেখে মনে হচ্ছে বেশ জমজমাট পুজো হতে চলেছে। তবে কলকাতায় দুর্গাপুজোয় যেরকম সকাল থেকে ঢাকের আওয়াজ পাওয়া যায়, এখানে কিন্তু সেরকম কোনো উৎসবের আলাদা করে আমেজ নেই। তো দেখা যাক সন্ধেবেলায় কিরকম পুজো হয়। তো আজকে সারাদিনটা কিরকম কাটাচ্ছি ভাবলাম ডায়েরিতে লিখে রাখি, মানে তোমাদের সাথে শেয়ার করি। সকাল সকাল উঠে দেখলাম আমাদের অপোজিটের বাড়িতে এরকম আলপনা করেছে গণেশ চতুর্থী উপলক্ষে, যেটাকে এখানে কোলাম বলে। আর সকাল থেকে আমার কিছু ভিডিও এডিটিং চলছিল, ওই জন্য বিদিত ব্রেকফাস্টটা কিনে এনেছে। ব্রেকফাস্টে কি কি ছিল দাঁড়াও দেখাই। ব্রেকফাস্টটা খুব ইন্টারেস্টিং। অ্যাকচুয়ালি আমাদের পাড়াতেই একজন বিক্রি করে, খুব সুন্দর ধোসা, ইডলি, তারপরে বড়া এগুলো বিক্রি করে। তো বিদিত নিজের জন্য ইডলি, ধোসা আর বড়া এনেছে। আর আমি খুব একটা ইডলিটা পছন্দ করি না, সেই জন্য আমার জন্য ইডলি আনেনি, কারণ কি আমার খুব একটা পছন্দের জিনিস নয়। তো ও নিজের জন্য এনেছে এরকম ধোসা, বড়া, ইডলি, আর আমার জন্য এনেছে হচ্ছে বড়া। আমার খুব ফেভারিট এই বড়াটা, কেন কি এই বড়াটা নর্মাল দই বড়ার যে বড়া সেটার মতন করে না ওনারা, একটু অন্যরকম করে। আর সাথে আমি খাবো হচ্ছে ধোসা। তো ব্রেকফাস্ট করে আমি ফ্রেশ হয়ে ওই দিন শাড়ি পরেছিলাম। তার কারণ হচ্ছে আমাদের নিচের ফ্ল্যাটে গণেশ পুজো ছিল, আর সেখানে আমাদের ইনভিটেশন ছিল। তো ভাবলাম পুজো যেহেতু শাড়ি পরা যাক। ওনারা মেনলি ওয়েস্ট কর্ণাটকের মানুষ, সেই জন্য পুজোর রীতিটাও একটু অন্যরকম। আর সত্যি বলতে কি একটা নতুন জায়গায়, নতুন কালচারে, নতুন একটা পুজোর রীতি এক্সপিরিয়েন্স করে খুব খুব ভালো লেগেছিল। বাইরে থাকার যেরকম নেগেটিভ দিকও আছে, সেরকম অনেক পজিটিভ দিক আছে। তার কারণ বাইরে থাকলে বিভিন্ন রকমের মানুষের সাথে মেশা যায়, তাদের বিভিন্ন রকমের কালচারকে অনেক কাছ থেকে দেখা যায়। এই জিনিসটা খুব ভালো একটা জিনিস বলে আমার মনে হয়। তো ওই দিন আন্টি খুব সুন্দর করে প্রত্যেকটা রিচুয়ালস পালন করছিলেন। আর আমি যেহেতু ওনাদের নিয়ম সম্পর্কে কিছুই জানি না, সেই জন্য আমাকে বলে বলে দিচ্ছিলেন উনি। আমি ঠিক সেই রকম ভাবে পালন করার চেষ্টা করছিলাম। একটা যেমন নিয়ম দেখা যাচ্ছে যে ম্যারিড ওম্যানকে এরকম আঁচলের মধ্যে বিভিন্ন রকমের ফল, পান, টাকা, তারপর আরও কী সব ছোটোখাটো জিনিস, আমি ঠিক অত মনে নেই, এগুলো দিচ্ছিলেন। আবার আমাকে উল্টে ওইখান থেকে চাল আন্টির আঁচলে দিতে হবে, এরকম কিছুটা নিয়ম ছিল। পুজোর শেষে আন্টি এরকম ইনিশিয়ালি একটু প্রসাদ হিসেবে চিড়ে মাখা এরকম দিয়েছিলেন, আর তার সাথে আমাকে এরকম সবুজ সবুজ চুড়ি পরিয়ে দিয়েছিলেন। আমি আগেও এরকম দেখেছি যে শিবরাত্রিতে অনেক অবাঙালি মেয়েরা সবুজ সবুজ চুড়ি পরে, আর আজ অবাঙালি কালচারের সাথে মিশে আমিও এরকম সবুজ সবুজ চুড়ি পরলাম। এবার আসি লাঞ্চে। অনেক দিন পর এরকম কোনো পুজোর দিনে কলা পাতায় খেলাম। আমাদের সবার খাওয়া দাওয়ার পর আন্টি খেতে বসেছিলেন, কেন কি আমাদের খাওয়ার সময় আমাদেরকে আন্টি সার্ভ করছিলেন, তাই তখন তিনি খেতে বসতে পারেননি। এবার আন্টি যখন খেতে বসেছে, তখন বিদিত আর আন্টির ছেলে দুজনে মিলে আন্টিকে সার্ভ করে দিচ্ছিল। প্রত্যেক দিন দুপুরবেলা আমাদের এখানে বাঁদর আসবেই আসবে, আর বাঁদর আসা মানেই আমাদেরকে খুব অ্যালার্ট থাকতে হয় যে কোনো ঘরের কোনো জানলা টানলা খোলা আছে কিনা, কারণ
খোলা থাকলেই ঢুকে পড়বে। তো যাই হোক, সন্ধে হওয়ার সাথে সাথে আমরা একটু বেরোলাম সন্ধেবেলায় ঠাকুর দেখতে, কারণ আমাদের লোকালিটিতে অনেক কটা গণেশ পুজো হয়। এইটা হচ্ছে আমাদের পাড়ার গণেশ পুজো। অনেকদিন ধরেই দেখছিলাম আসা যাওয়ার পথে যে গণেশ পুজোর প্রস্তুতি চলছে, তাই খুব বেশি ইন্টারেস্টেড ছিলাম যে কিরকম হবে ঠাকুর। যখন আমরা গেছিলাম তখন দেখছি দলে দলে আরও লোক আসছে ঠাকুর দেখতে, প্লাস তখন আরতিও চলছিল। তাই আরতির তাপ নিয়ে আমরা সোজা চলে গেলাম প্রসাদ বিতরণের জায়গায়। আর এখানে না প্রত্যেকটা প্যান্ডেলে বিভিন্ন রকমের প্রসাদ বিতরণ করা হয়। আমাদের পাড়ার পুজোটার পর আমরা গেছিলাম আমাদের লোকালিটিতেই অন্য একটা সাইডে ঠাকুর দেখতে। তোমরা নিজেরাই দেখে নাও এখানে গণেশ পুজোতে লোকে কতটা মজা করে। বললাম না এখানকার প্রত্যেকটা প্যান্ডেলই প্রসাদ বিতরণ করে, মানে এটা একটা কমন ব্যাপার এখানে। সেটা যত বড়ই প্যান্ডেল হোক কি যত ছোটই প্যান্ডেল হোক, যেরকমই হোক, প্রসাদ দেবেই দেবে। কিন্তু আমরা যেহেতু অলরেডি আগের প্যান্ডেলটার থেকে প্রসাদ খেয়ে এসেছি, তাই এখান থেকে আর খাইনি। এই ঠাকুরটা দেখে আমরা আমাদের পাড়াতেই আর একটা ঠাকুর দেখতে চলে গিয়েছিলাম। সেখানে কিন্তু বেশ বড় করে প্যান্ডেল করেছিল। একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার যেটা আমি অলরেডি আগের দেওয়া শর্টসে শেয়ার করেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে এখানে যখনই কোনো আমি খুব বড় প্যান্ডেলে ঢুকছি, কোনো না কোনো বাংলা কথা আমার কানে আসছে। কেউ বলছে এই দাঁড়া দাঁড়া ভিডিওটা করে নি, কেউ বলছে দাঁড়া দাঁড়া একটু গণেশ ঠাকুরের ফটোটা ভালো করে তুলি দাঁড়া। মানে এখানে মোটামুটি 70 to 75%ই বাঙালি। আর সত্যি বলতে কি, ওয়েস্ট বেঙ্গলের বাইরেও যখন বাংলা ভাষাটা কানে আসে তখন কিন্তু একটা আলাদাই ভালো লাগা কাজ করে। সবার কথা বলতে পারবো না, তবে আমার তো খুব ভালো লাগে। ওই দিন টোটাল 4-5টাই গণেশ ঠাকুর দেখেছিলাম। আর এই যে প্যান্ডেলটা, এইখানে একটা ইউনিকভাবে প্রসাদ বিতরণ করছে, যার জন্য আমি ভাবলাম এই ক্লিপটা তো রেকর্ড করতেই হবে। মানে ওরা নিমেষের মধ্যে এত স্পিডে এত প্রসাদ বিতরণ করছে, মানে আলাদাই টেকনিক ওদের। তো ঠাকুর দেখে আমরা একটু চা খেতে গিয়েছিলাম। আমাদের অ্যাকচুয়ালি একটা ফিক্সড চায়ের দোকান আছে যেখান থেকে আমরা রিয়ারলি চা খাই। অ্যাকচুয়ালি এখানে এত গণেশ পুজো হয় যে একদিনে এত দেখা ইম্পসিবল। প্লাস যেখানে আমাদের লাঞ্চে ইনভিটেশন ছিল সেখানেই আবার
আবার ডিনারেও আমাদের ইনভিটেশন ছিল। তাই আমরা আর ঠাকুর না দেখে সোজা বাড়ির দিকে রওনা দিয়েছিলাম। আমাদের বাড়ির একদম কাছে একটা শিব ঠাকুরের মন্দির আছে, যেটা খোলা ছিল ওই সময়। তো ভাবলাম একবার শিব ঠাকুরকেও দর্শন করে নি। তো আমার সাথে সাথে তোমরাও এই শিব ঠাকুরকে দর্শন করে নাও। বাই দ্য ওয়ে, আমি না এই মন্দিরটাতে, মানে এই শিব ঠাকুরের মন্দিরটাতে এই প্রথম এলাম। আগে অনেকবার এর পাশ দিয়ে গেছি, কিন্তু এই মন্দিরে ঢোকার সুযোগ হয়নি। তাই আজকে গণেশ চতুর্থীর মতন শুভ দিনে এই শিব ঠাকুর দর্শনও হয়ে গেল। আজকের ভিডিওটা এই অবধি থাক। নেক্সট আবার দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন, স্টে টিউনড।